বারাবাঁকি শহর তার সরলতা এবং শান্ত প্রকৃতির জন্য পরিচিত। এখানকার গলিগুলোতে পুরনো সময়ের সুবাস রয়ে গেছে, যেখানে ছোট ছোট বাড়ি এবং গাছের সারি এক আলাদা রকম শান্তি দেয়। সন্ধ্যা নামতেই এই শহরের রং বদলাতে শুরু করে। রাস্তার হালকা আলো আর চায়ের দোকানের সুবাস চারপাশের পরিবেশকে জীবন্ত করে তোলে। কিন্তু যখন বৃষ্টি হয়, তখন এই শহরকে আরও বেশি বিষণ্ণ এবং গভীর মনে হতে থাকে। রাস্তায় শুনশান নীরবতা নেমে আসে। দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এবং কেবল বৃষ্টির ফোঁটার শব্দ শোনা যায়, যেন প্রতিটি ফোঁটা নিজের ভেতর কোনো গল্প লুকিয়ে রেখেছে। সেই সন্ধ্যায়ও এমনটাই ছিল। আকাশে কালো মেঘ ঘিরে ছিল, আর হালকা বৃষ্টি পুরো শহরকে নিজের চাদরে ঢেকে নিয়েছিল। সুষমা তার কোম্পানি থেকে বাড়ি ফিরছিল। গাড়ির জানালায় পড়া বৃষ্টির ফোঁটা তার ভেতরের শূন্যতাকে আরও গভীর করে তুলছিল। সে একজন সফল নারী ছিল, কোটি টাকার মালকিন, কিন্তু এই সাফল্যের পেছনে এমন এক নীরবতা ছিল যা সে কাউকে বলতে পারত না। তার জীবনে সবকিছু ছিল, কিন্তু নিজের বলতে এমন কেউ ছিল না যে তার মনের ক্লান্তি বুঝতে পারে। রাস্তা ধীরে ধীরে জনশূন্য হয়ে যাচ্ছিল। দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল এবং দু-একটি গাড়ি এদিক ওদিক দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার গাড়ি ঝাঁকুনি দিয়ে থেমে গেল। সে আবার স্টার্ট করার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন জবাব দিয়ে দিল। কিছুক্ষণের জন্য সে চুপচাপ বসে রইল, যেন বুঝতেই পারছিল না যে কি করবে। তারপর সে গভীর শ্বাস নিল এবং গাড়ির দরজা খুলে বাইরে এলো। বৃষ্টি এখন প্রবল হয়ে গিয়েছিল এবং ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগছিল। সুষমা চারদিকে চোখ বোলালো, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছিল না। নীরবতা এমন ছিল যে তার অস্থিরতা আরও বেড়ে গেল। সে গাড়ির সামনে দাঁড়িয়ে বনেট খুলে দেখতে লাগল, কিন্তু সে কিছুই বুঝতে পারল না। তার মুখে হালকা ঘাবড়ে যাওয়ার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। এমন সময় প্রথমবারের মতো নিজের একা হওয়ার অনুভূতি এতটাই গভীরভাবে তার মনে লাগল যে তার চোখে এক অজানা ভয় নেমে এলো। তখনই তার নজর রাস্তার ধারে একটি বন্ধ দোকানের দিকে গেল। সেই দোকানের সামনে একটি ছেলে বসেছিল। বৃষ্টির ফোঁটা তার ওপর পড়ছিল, কিন্তু সে নড়াচড়া না করে সেখানেই বসেছিল, যেন বৃষ্টিতে তার কোনো যায় আসে না। তার বয়স প্রায় ২৫ বছর হবে। চেহারা পরিষ্কার এবং আকর্ষণীয় ছিল, কিন্তু জামাকাপড় পুরনো ও নোংরা ছিল। তার চোখে এক অদ্ভুত ক্লান্তি আর গভীরতা ছিল, যেন সে জীবনকে খুব কাছ থেকে দেখেছে। সুষমা কিছুক্ষণের জন্য থমকে গেল। সে বুঝতে পারছিল না যে এই ছেলেটির কাছে সাহায্য চাইবে কিনা। তার মনে হালকা ভয়ও ছিল, কিন্তু তার অসহায়ত্ব তার চেয়েও বড় ছিল। সে সাহস সঞ্চয় করল এবং হালকা ইশারায় তাকে ডাকল। ছেলেটি ধীরে ধীরে উঠল এবং তার দিকে এগিয়ে এলো। তার পদক্ষেপে ক্লান্তি ছিল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তিও ছিল। সুষমা তার কাছে সাহায্য চাইল। ছেলেটি শান্তভাবে উত্তর দিল যে সেই শহরটি খুব বেশি চেনে না, কিন্তু তারপরেও চেষ্টা করবে। বেশি কোনো প্রশ্ন না করেই সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। বৃষ্টি আরও প্রবল হয়ে গিয়েছিল, কিন্তু ওই ছেলেটি কোনো তোয়াক্কা না করেই অন্ধকারের দিকে চলে গেল। সুষমা সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। যেন সে এক অজানা ভরসায় আটকে আছে। কিছুক্ষণ পর ছেলেটি ফিরে এলো। সাথে একজন মিস্ত্রিও ছিল। দুজনে মিলে গাড়ি ঠিক করতে শুরু করল। মিস্ত্রি কাজে লেগে রইল এবং ওই ছেলেটিও তাকে সাহায্য করতে থাকল। বৃষ্টি একটানা পড়তে থাকল এবং সে পুরোপুরি ভিজে গেল, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না। সুষমা চুপচাপ এসব দেখতে লাগল। তার ভেতর যেন কিছুটা পরিবর্তন হতে শুরু করেছিল। প্রায় আধা ঘন্টা পর গাড়ি ঠিক হয়ে গেল। মিস্ত্রি তার কাজ শেষ করে চলে গেল। ছেলেটি সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার কিছু বলার আছে, কিন্তু সে চুপ ছিল। সুষমা তাকে ধন্যবাদ জানালো এবং একবার তার দিকে তাকাল। সে কিছুক্ষণের জন্য থামল, যেন কিছু বলতে চায়, কিন্তু তারপর নিজেকে আটকে নিল। সে গাড়িতে বসে ইঞ্জিন স্টার্ট করল এবং সেখান থেকে বেরিয়ে গেল। গাড়ি সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু তার মন যেন পেছনেই রয়ে গিয়েছিল। সে বারবার লুকিং গ্লাসে দেখতে লাগল, যেখানে ওই ছেলেটিকে তখনও বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। তার চোখে মুখে কোনো আশা ছিল না, কোনো অভিযোগ ছিল না, শুধু এক অদ্ভুত নীরবতা ছিল। সুষমার হৃদয়ে এক হালকা যন্ত্রণা জেগে উঠল, যা সে বুঝতে পারছিল না। সেই রাতে সুষমা নিজের বাড়িতে পৌঁছল ঠিকই, কিন্তু তার মন শান্ত হতে পারল না। তার চোখের সামনে বারবার ওই একই চেহারা ভেসে উঠছিল, সেই ভেজা ছেলেটি, যার চোখে এক না বলা গল্প লুকিয়েছিল। সে ভাবতেই থাকল যে কেন ওই ছেলেটি তাকে সাহায্য করার জন্য এত কষ্ট করল, যেখানে তার কাছ থেকে কিছু পাওয়ার কোনো আশাই ছিল না। অন্যদিকে সেই ছেলেটি, অনুপ, আবার সেই বন্ধ দোকানের কাছে ফিরে এসেছিল। বৃষ্টি তখনও পড়ছিল এবং রাত গভীর হয়ে গিয়েছিল। সে সেখানেই বসে পড়ল।
এই নীরবতার মাঝেই জীবন তার নিজের গতিতে চলছিল। কিন্তু কিছু মানুষের জন্য এই বৃষ্টি কেবল কোনো আবহাওয়া নয়, বরং এক পরীক্ষা হয়ে উঠেছিল। সেই বৃষ্টিকেই ভেজা এক যুবক অনুপ নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। সেই সন্ধ্যার পর ২-৩ দিন কেটে গিয়েছিল, যখন সুষমা এবং অনুপের প্রথম দেখা হয়েছিল। সুষমা আবার আগের মতোই নিজের কাজে ডুবে গিয়েছিল, কিন্তু তার মনের কোনো এক কোণে সেই দৃশ্যটি বারবার ভেসে উঠত। অন্যদিকে অনুপের জন্য জীবনটা একই রকম ছিল, ঘুরে বেড়ানো, ঠান্ডা সহ্য করা এবং কোনো মতে আরও একটা দিন পার করে দেওয়া। সেদিন বৃষ্টি কিছুটা বেশিই প্রবল ছিল এবং ঠান্ডা বাতাস যেন শরীর ভেদ করে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। অনুপ সুষমার কোম্পানির বাইরে এসে দাঁড়িয়েছিল। জায়গাটি তার জন্য বিশেষ কিছু ছিল না, তার শুধু ছাদের মতো এমন একটি জায়গা দরকার ছিল যেখানে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। তার জামাকাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল এবং শরীর কাঁপছিল। সে গেটে দাঁড়িয়ে থাকা প্রহরীর কাছে ভেতরে আসার অনুমতি চাইল, কিন্তু প্রহরী তাকে সন্দেহের দৃষ্টিতে দেখল এবং বারণ করে দিল। অনুপ সেই গেটের বাইরেই দাঁড়িয়ে রইল, কোনো অভিযোগ ছাড়াই বৃষ্টি সহ্য করে। ঠিক সেই সময়ে কোম্পানির ভেতর থেকে সুষমার গাড়ি বেরিয়ে আসছিল। তার নজর হঠাৎ গেটের কাছে দাঁড়িয়ে থাকা সেই যুবকের ওপর পড়ল। এক মুহূর্তের জন্য সে মনোযোগ দিয়ে দেখল এবং তারপর তাকে চিনতে দেরি হল না। সেই একই ছেলে যে বৃষ্টিতে ভিজে তাকে সাহায্য করেছিল। সে সঙ্গে সঙ্গে তার গাড়ি থামালো। গাড়ি থামতেই সে দরজা খুলে বাইরে এলো। বৃষ্টির ফোঁটা তখনও আগের মতোই পড়ছিল, কিন্তু এবার তার মনে এক অন্যরকম অনুভূতি ছিল। সে অনুপকে নিজের কাছে ডাকল। অনুপ ধীরে ধীরে তার কাছে এলো, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে কেউ তাকে ডাকছে। সুষমা তাকে মনোযোগ দিয়ে দেখল। তার অবস্থা আগের চেয়েও বেশি খারাপ ছিল। তার জামাকাপড় আরও বেশি নোংরা হয়ে গিয়েছিল, চেহারায় ক্লান্তি আরও গভীর হয়েছিল এবং চোখে সেই একই শূন্যতা ছিল। সে তার কাছে জানতে চাইল যে সে সেখানে কি করছে। অনুপ মাথা নিচু করে শুধু এটুকু বলল যে বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো জায়গা পায়নি, তাই সে এখানে দাঁড়িয়েছিল। সুষমা তাকে তার কাজ এবং থাকার জায়গা সম্পর্কেও জিজ্ঞেস করল। অনুপের উত্তর খুব সাধারণ ছিল, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা কষ্টটা অনেক গভীর ছিল। সে নির্দিষ্ট কোথাও থাকত না, যেখানে জায়গা পেত সেখানেই রাত কাটিয়ে দিত। কোনো স্থায়ী কাজ ছিল না, যা পেত তাই করে নিত। তার কথায় কোনো অভিযোগ ছিল না, কিন্তু সত্য এতটাই রূঢ় ছিল যে তা শোনাও কঠিন ছিল। কিছুক্ষণের জন্য সুষমা চুপ রইল। তার মনে একসাথে অনেক চিন্তাভাবনা চলছিল। সে জানত যে এই সিদ্ধান্ত সহজ হবে না, কিন্তু তার ভেতরের মানবতা তাকে অন্য কিছুই বলছিল। সে বেশি কিছু না ভেবেই তাকে নিজের সাথে চলতে বলল। অনুপ প্রথমে একটু ইতস্তত করল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে এসব সত্যিই ঘটছে। কিন্তু তারপর সে ধীরে ধীরে গাড়িতে বসল। গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা ছিল। বাইরে বৃষ্টির শব্দ ছিল, আর ভেতরে দুটি আলাদা জীবনের নৈশব্দ। সুষমা গাড়ি চালাতে লাগল এবং অনুপ জানালার বাইরে দেখতে লাগল। তার কাছে এসব কোনো স্বপ্নের মতো মনে হচ্ছিল, যা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পরেই গাড়ি সুষমার বিশাল বাড়ির সামনে এসে থামল। বাড়ির বিশালতা অনুপের কাছে একেবারেই নতুন ছিল। সে হয়তো কখনো এত বড় জায়গায় পা রাখেনি। সুষমা তাকে ভেতরে আসার ইশারা করল। বাড়ির ভেতরের উষ্ণতা এবং আলো যেন কিছুক্ষণের জন্য তার ভেতরের শীতকে ভুলিয়ে দিল। সুষমা বাড়ির কাজের মেয়ে কমলাকে ডাকল এবং তাকে নির্দেশ দিল অনুপকে খাবার খাওয়াতে এবং আজ রাতে তাকে থাকার জায়গা দিতে। কমলা অনুপকে মনোযোগ দিয়ে দেখল। তার চেহারার ক্লান্তি আর চোখের কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কিছু না বলেই তাকে ভেতরে নিয়ে গিয়ে খাবার পরিবেশন করল। অনুপ ধীরে ধীরে খাবার খেল, যেন প্রতিটি লোকমা তার কাছে কোনো অমূল্য জিনিসের মতো। খাওয়ার পর কমলা তাকে গেস্ট রুমে নিয়ে গেল। ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক ছিল, যা অনুপের কাছে কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। সে কিছুক্ষণ বিছানায় বসে রইল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে সে সত্যিই সেখানে আছে। তারপর ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে এলো এবং সে গভীর ঘুমে তলিয়ে গেল। হয়তো দীর্ঘ সময় পর সে এতটা শান্তি পেয়েছিল। পরের দিন সকালে বাড়িতে হালকা আলো ছড়িয়ে পড়েছিল। অনুপ যখন উঠল, তখন কিছুক্ষণের জন্য সে বুঝতেই পারল না যে সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে তার সব মনে পড়ল। কমলা তাকে প্রস্তুত হতে বলল এবং জানালো যে সুষমা তাকে ডাইনিং হলে ডাকছে। অনুপ একটু সংকোচ বোধ করছিল, কিন্তু সে সেখানে পৌঁছল। ডাইনিং টেবিলে সুষমা আগে থেকেই বসেছিল। সে শান্তভাবে তাকে বসার ইশারা করল। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বিরাজ করল। তারপর সুষমা তার কাছে তার সম্পর্কে জানতে চাইল। অনুপ ধীরে ধীরে তার অতীত মেলে ধরতে শুরু করল। তার কথায় কষ্ট ছিল, কিন্তু সে খুব সহজভাবেই তা বলছিল।
সে জানালো যে সে কাছেরই একটি গ্রামের বাসিন্দা, যেখানে সে পড়াশোনা করছিল। তার স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু এক মহামারী তার পুরো পৃথিবী বদলে দিয়েছিল। তার বাবা মা সেই মহামারীর শিকার হয়েছিলেন। সে যখন গ্রামে পৌঁছায় ততক্ষণে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। ঘরবাড়ি উজাড় হয়ে গিয়েছিল, জমিজমা বেহাত হয়ে গিয়েছিল, এবং কোনো আত্মীয় তাকে আপন করে নিতে প্রস্তুত ছিল না। এরপর তার পড়াশোনা ছুটে যায় এবং সে শহরে চলে আসে। এখানে সে সব ধরনের ছোটখাটো কাজ করেছে, কিন্তু কোথাও সে স্থিতিশীলতা পায়নি। কখনো প্ল্যাটফর্মে ঘুমিয়েছে, কখনো ফুটপাতে, আর যা পেয়েছে তাই খেয়ে দিন পার করেছে। তার জীবন শুধুই সংগ্রামের আরেক নাম হয়ে দাঁড়িয়েছিল। এসব শুনে সুষমার চোখ ভিজে উঠল। কাছেই দাঁড়িয়ে থাকা কমলার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। সেই ঘরে কিছুক্ষণের জন্য পিনপতন নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা অনেক কিছুই বলছিল। সুষমা তার চোখের জল সামলে নিল এবং এক গভীর শ্বাস নিল। সে মনে মনে একটি সিদ্ধান্ত নিল। সে অনুপকে সেখানেই থাকার প্রস্তাব দিল, যাতে সে তার জীবনকে আবার গুছিয়ে নিতে পারে। তার ভেতরের করুণা এবার সিদ্ধান্তে পরিণত হয়েছিল। অনুপ এখন সেই বাড়ির একটি অংশ হয়ে গিয়েছিল, যদিও এই সম্পর্ক কোনো নামে বাধা ছিল না। প্রথম কয়েকদিন সে সংকোচেই থাকল, প্রতিটি কাজে দ্বিধাবোধ করত, যে কোনো জিনিস ছোঁয়ার আগে ভাবত যে সে এই জায়গার যোগ্য কিনা। কিন্তু ধীরে ধীরে সে বাড়ির পরিবেশ বুঝতে শুরু করল। কমলার সাথে সে ছোটখাটো কাজে হাত লাগাতে শুরু করল। কখনো মালপত্র ওঠানো, কখনো বাগানে জল দেওয়া, আবার কখনো ঘর পরিষ্কার করতে সাহায্য করা। এসব করতে করতে তার চেহারায় এক অদ্ভুত শান্তি আসতে শুরু করেছিল। সুষমা অফিসে চলে যাওয়ার পর কমলা অনুপকে বলল, ম্যাডামের খুব গভীর এক অতীত আছে। তিনিও একসময় সাধারণ জীবনযাপন করতেন, যেখানে আনন্দ সাধারণ ছিল কিন্তু সত্যি ছিল। তার বিয়ে হয়েছিল, তার স্বপ্ন ছিল, তার একটি পরিবার ছিল, কিন্তু এক দুর্ঘটনা সবকিছু কেড়ে নিল। স্বামীর মৃত্যুর পর তার জীবন হঠাৎ করেই থমকে গিয়েছিল। লোকেরা তার কাছে সহানুভূতি নিয়ে এসেছিল, কিন্তু সেই সহানুভূতি কয়েকদিনের মধ্যেই সম্পত্তির লোভে পরিণত হল। সে বুঝতে পেরেছিল যে এই পৃথিবীতে তার জন্য আর আপন কেউ অবশিষ্ট নেই। এরপর সে নিজেকে কাজের মধ্যে সঁপে দিয়েছিল। সে তার কোম্পানির দায়িত্ব নিয়েছিল, তাকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছিল, কিন্তু এই যাত্রায় সে নিজেই কোথাও পেছনে পড়ে গিয়েছিল। তার কাছে টাকা ছিল, নাম ছিল, সম্মান ছিল, কিন্তু তার জীবনে শান্তি নেই। রাতে ঘুমানোর সময় সে প্রায়ই শূন্যতা অনুভব করে, যেন তার ভেতরে এক গভীর গর্ত রয়েছে যা কেউ পূরণ করতে পারবে না। তারপর কমলা দীর্ঘশ্বাস নিল এবং অনুপকে বলল, অনুপ, তুমি ম্যাডামকে কখনো ধোঁকা দিও না, বিশ্বাস ভেঙো না। তিনি তোমার ওপর অনেক বেশি বিশ্বাস করেন। এ কথা শুনে অনুপ চুপচাপ কমলার দিকে তাকিয়ে রইল। সুষমা তার কাজে ব্যস্ত থাকত, কিন্তু এখন তার দৈনন্দিন রুটিনে এক সূক্ষ্ম পরিবর্তন এসেছিল। সে বাড়ি ফেরার সময় আগের মতো ক্লান্ত দেখাত না। তার চেহারায় এক হালকা ভারসাম্যপূর্ণ স্থিরতা চলে এসেছিল। সে অনুপকে দেখলে তার ভেতরে এক অবর্ণনীয় সন্তুষ্টি অনুভব করত, যেন কোনো অসম্পূর্ণ দায়িত্ব পালন করার শান্তি পেয়েছে। অনুপও তাকে দূর থেকে দেখত। তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা অনুপের প্রতিটি আচরণে প্রকাশ পেত। অনুপের সরলতা, তার ব্যবহার, তার প্রতিটি ছোট চেষ্টা সুষমার মন ছুঁয়ে যেত। সে দেখত যে এই ছেলেটি কোনো আশা ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই প্রতিটি কাজ পূর্ণ সততার সাথে করে। তার মধ্যে কোনো লোক দেখানো ভাব ছিল না, কোনো কৃত্রিমতা ছিল না। তার সততাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। একদিন সুষমা হঠাৎ কোম্পানি থেকে ফেরার সময় ভীষণ ক্লান্ত অনুভব করতে লাগল। তার মাথায় হালকা ব্যথা ছিল এবং শরীরে দুর্বলতা। সে ব্যাপারটিকে এড়িয়ে গেল, কিন্তু রাত পর্যন্ত তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। তার মাথা ঘুরতে লাগল এবং সে নিজের ঘরেই পড়ে গেল। বাড়িতে হুলস্থুল পড়ে গেল। কমলা ঘাবড়ে গেল এবং সাথে সাথে অনুপকে ডাকল। অনুপ দেরি না করে তাকে সামলাল এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। হাসপাতালে ডাক্তাররা পরীক্ষা করে জানালেন যে সুষমার শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় ধরে একটানা কাজ ও মানসিক চাপ তার শরীরকে দুর্বল করে দিয়েছিল। অবস্থা গুরুতর ছিল এবং সঙ্গে সঙ্গে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল। সেই সময়ে কোনো দ্বিধা ছাড়াই অনুপ এগিয়ে এলো। সে কিছু না ভেবেই নিজের রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিল। তার কাছে এটি কোনো বড় সিদ্ধান্ত ছিল না, এটি ছিল নিছকই এক স্বাভাবিক প্রতিক্রিয়া, যেন সে নিজের কাছের কারোর জন্যই এটি করছে। রক্ত দেওয়ার প্রক্রিয়া শেষ হল এবং ধীরে ধীরে সুষমার অবস্থার উন্নতি হতে লাগল। হাসপাতালের সেই শান্ত ঘরে, যেখানে মেশিনের হালকা আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, সেখানে এক নতুন সম্পর্কের জন্ম নিচ্ছিল। এমন একটি সম্পর্ক যা কথায় নয়, বরং ত্যাগ এবং আবেগ দিয়ে তৈরি হয়েছিল। অনুপ সারা রাত সেখানেই বসে রইল। তার চোখে ক্লান্তি ছিল,
কিন্তু হৃদয়ে এক অদ্ভুত তৃপ্তি ছিল। কিছুদিন পর সুষমা বাড়ি ফিরে এলো। তার স্বাস্থ্য ধীরে ধীরে ঠিক হতে লাগল, কিন্তু এখন তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে বুঝতে পারল যে জীবন শুধু কাজ আর দায়িত্বের নাম নয়, এতে আবেগেরও সমান গুরুত্ব রয়েছে। অনুপের সেবা এবং তার নিঃস্বার্থ মনোভাব তাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে গিয়েছিল। সে এখন অনুপকে কেবল এক অসহায় ছেলে মনে করত না, বরং তাকে নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মেনে নিতে শুরু করেছিল। বাড়ির পরিবেশও বদলে গিয়েছিল। যেখানে আগে নীরবতা ছিল, সেখানে এখন এক হালকা প্রাণবন্ততা অনুভূত হতে শুরু করেছিল। কমলার চেহারাতেও সন্তুষ্টি ছিল, কারণ সে প্রথমবারের মতো সুষমাকে এত কাছ থেকে কারোর সাথে যুক্ত হতে দেখেছিল। সুষমা যখন অনুভব করল যে অনুপ কেবল একজন অতিথি নয়, বরং সেই বাড়ির স্পন্দনে পরিণত হয়েছে, তখন এক নতুন অধ্যায় শুরু হল। সকালবেলা সুষমা ডাইনিং টেবিলে নাস্তা করছিল, পাশে কমলা দাঁড়িয়েছিল। সুষমা কমলার দিকে তাকিয়ে বলল, আপনি অনুপকে ডাকুন। কমলা গিয়ে অনুপকে বলল, ম্যাডাম ডাকছেন। অনুপ ডাইনিং টেবিলের কাছে পৌঁছালে সুষমা তাকে বসার ইশারা করল। দুজনে মিলে নাস্তা করতে লাগল। তখনই সুষমা তাকে জানালো, আজ থেকে তুমি আমার সাথে কোম্পানিতে যাবে এবং অফিসের কাজে আমাকে সাহায্য করবে। অনুপ রাজি হল। সুষমার কোম্পানি, যা এতদিন স্থিতিশীল ও মজবুত বলে পরিচিত ছিল, হঠাৎ তার ভেতরে এক অস্থিরতা শুরু হল। এই অস্থিরতা বাইরে থেকে নয়, বরং ভেতরের মানুষের মনে জন্ম নিচ্ছিল। অনুপের সেখানে আসা এবং ধীরে ধীরে প্রতিটি কাজে দক্ষতা অর্জন করা কিছু মানুষকে অস্বস্তিতে ফেলে দিল। এই অস্বস্তি ক্রমে ঈর্ষায় রূপ নিল। অনুপ যখন কোম্পানিতে পা রেখেছিল, সে শুধু শিখতে এসেছিল, কিন্তু তার বিচক্ষণতা ও দূরদৃষ্টি খুব দ্রুত সবার নজর কাড়ল। সে প্রতিটি বিভাগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করল এবং যেখানে প্রয়োজন সেখানে উন্নতির পরামর্শ দিতে লাগল। তার কথাগুলি ছিল সহজ, কিন্তু তাতে ছিল যুক্তি ও সততা। সুষমা তার প্রতিটি পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করল। যখন সেই পরিবর্তনের ফলে কোম্পানির লাভ হতে শুরু করল, তখন অনুপের প্রতি সুষমার বিশ্বাস আরও গভীর হল। ঠিক এখান থেকেই বিরোধের সূত্রপাত। কোম্পানির কিছু পুরনো কর্মকর্তা, যারা বছরের পর বছর ধরে নিজেদের প্রথাগত পদ্ধতিতে কাজ করে আসছিলেন, তারা এখন নিজেদের পিছিয়ে পড়া মনে করতে লাগলেন। তাদের পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল যে এক অসহায় ছেলে, যাকে কিছুদিন আগেও থাকার জায়গা ছিল না, সে এখন তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। তাদের অহংকার ভেতরে ভেতরে তাদের দংশন করতে লাগল। ধীরে ধীরে এই বিরোধ প্রকাশ্যে আসতে শুরু করল। মিটিংগুলোতে অনুপের পরামর্শ উপেক্ষা করা হতে লাগল। তার সিদ্ধান্তে প্রশ্ন তোলা হলো এবং ছোটখাটো ভুল খুঁজে বের করে তাকে নিচু করার চেষ্টা করা হলো। কিন্তু প্রতিবার সুষমা তার পাশে দাঁড়িয়ে থাকল। সে কেবল মালিক ছিল না, বরং সে অনুপের প্রচেষ্টাকে বুঝতে পেরেছিল। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল যে অনুপের নিয়ত পরিষ্কার এবং তার চিন্তা কোম্পানির সঠিক দিশায় যাচ্ছে। এরই মধ্যে কোম্পানির ওপর এক বড় সংকট নেমে এলো। বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিল এবং কোম্পানির শেয়ারের দাম কমতে শুরু করল। বিনিয়োগকারীদের আস্থা টুলে গেল এবং ক্ষতির পরিমাণ বাড়তে থাকল। অবস্থা এতটাই গুরুতর ছিল যে অনেকেই ধরে নিয়েছিল কোম্পানি বাঁচানো অসম্ভব। চারদিকে হতাশা ছড়িয়ে পড়ল। সবাই নিজের মতো করে সমাধান খুঁজছিল, কিন্তু কোনো পথ পাওয়া যাচ্ছিল না। এমন সময় অনুপ পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করল। সে বাজারের প্রবণতা এবং পুরনো সিদ্ধান্তের পর্যালোচনা করে এক নতুন কৌশল তৈরি করল। তার পরিকল্পনা ছিল সহজ, কিন্তু সুদূর প্রসারী। সে ঝুঁকি নিয়েছিল, তবে তা ছিল বুদ্ধিমত্তায় ভরা। সুষমা আবারও তার ওপর ভরসা করে সিদ্ধান্তটি কার্যকর করার অনুমতি দিল। কিছুক্ষণের মধ্যেই ফল পাওয়া গেল। কোম্পানি ধীরে ধীরে ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করল। বিনিয়োগকারীদের আস্থা ফিরল এবং বাজারে কোম্পানির অবস্থান আবার শক্ত হল। এই পরিবর্তন কেবল অর্থনৈতিক ছিল না, বরং কোম্পানির ভেতরে এক নতুন শক্তির সঞ্চার করল। কিন্তু এই সাফল্য বিরোধীদের শান্ত না করে বরং আরও ক্ষিপ্ত করে তুলল। এবার তা কেবল কাজের মধ্যে সীমাবদ্ধ থাকল না, ব্যক্তিগত স্তরে পৌঁছে গেল। সুষমা এবং অনুপের ঘনিষ্ঠতা নিয়ে নানা কথা রটতে শুরু করল। মানুষ তাদের সম্পর্ককে অন্য নজরে দেখতে লাগল। সমাজের সেই পুরনো মানসিকতা, যেখানে নারী পুরুষের সম্পর্ককে কেবল একভাবেই দেখা হয়, তা এখানেও সামনে এলো। সুষমার আত্মীয় এবং অংশীদাররা যখন এই সব জানতে পারল, তারা সরাসরি বিরোধিতা শুরু করল। তাদের কাছে এটি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, বরং সম্পত্তি এবং কোম্পানির জন্য হুমকি ছিল। তারা ভয় পাচ্ছিল যে এই সম্পর্ক এগিয়ে গেলে তাদের প্রভাব কমে যাবে। তারা সুষমাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তাদের কথার পেছনে উদ্বেগের চেয়ে স্বার্থপরতাই বেশি ছিল। এসব শুনে সুষমার ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা এলো। সে জীবনে অনেক কিছু হারিয়েছে, কিন্তু এবার সে পিছিয়ে যেতে রাজি ছিল না। সে বুঝতে পারল মানুষ তার সিদ্ধান্ত নয়, বরং তার সম্পদের ওপর নজর দিচ্ছে।
তার কাছে এটি কেবল একটি সম্পর্ক ছিল না, বরং এমন এক আশ্রয় ছিল যা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। অন্যদিকে অনুপ এসব ঘটনায় অত্যন্ত বিচলিত হয়ে পড়ল। সে ভাবতেও পারেনি যে তার কারণে সুষমাকে এমন কটু কথা শুনতে হবে। তার আত্মসম্মান বোধ তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছিল। সে ভাবতে লাগল, তার উপস্থিতিই কি সুষমার সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে শুরু করল। তার মনে হল, সে যদি এই বাড়ি এবং কোম্পানি থেকে দূরে চলে যায়, তবে হয়তো সব আগের মতো শান্ত হয়ে যাবে। সে চায়নি তার কারণে সুষমার সম্মানে কোনো দাগ লাগুক। এই চিন্তা থেকেই সে চুপচাপ চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। ঠিক সেই সময়ে অনুপের অতীত থেকে এক সত্য সামনে এলো। হরিওম মাস্টার, যিনি অনুপের গ্রামের শিক্ষক ছিলেন, তিনি কোনো কাজে শহরে এসে অনুপের কথা জানতে পারেন। তিনি সুষমার সাথে দেখা করে অনুপের জীবনের আসল সত্য জানান। তিনি বলেন, অনুপ সবসময়ই একজন পরিশ্রমী, সৎ ও ত্যাগী ছেলে ছিল, যে পরিস্থিতির কাছে কখনো হার মানেনি। তার চরিত্রই তার সবচেয়ে বড় সম্পদ। এসব শুনে সুষমার বিশ্বাস আরও দৃঢ় হল। সে বুঝতে পারল, যার উপর সে ভরসা করছে সে কেবল যোগ্যই নয়, বরং একজন ভালো মানুষ। কিন্তু যখন এই সত্য সামনে এলো, ততক্ষণে অনুপ তার চলে যাওয়ার সিদ্ধান্তের খুব কাছে পৌঁছে গিয়েছিল। সেই রাতে বাড়িতে অদ্ভুত নিস্তব্ধতা ছিল। বাইরে সবকিছু স্বাভাবিক থাকলেও ভেতরে যেন একটা ঝড় চলছিল। অনুপ মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, যাতে সুষমার জীবন আবারও শান্ত হয়ে যায়। তার চোখে কষ্ট ছিল, কিন্তু মুখে সেই চিরচেনা শান্ত ভাবটি বজায় ছিল। বারাবাঙ্কির সেই রাতে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। অনুপ তার ঘরে চুপচাপ বসেছিল। তার সামনে খোলা দরজা এবং ভেতরে বন্ধ হতে থাকা মন উভয়ই যেন তার বর্তমান অবস্থাকে ফুটিয়ে তুলছিল। সে তার জীবনে অনেক কিছু হারিয়েছে, কিন্তু এবার সে যা ছেড়ে যেতে যাচ্ছিল তা কেবল একটি জায়গা ছিল না, বরং এমন একটি সম্পর্ক যা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। রাতের শেষ প্রহরে কাউকে কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার কদম ধীর থাকলেও সিদ্ধান্ত ছিল অটল। সে চায়নি তার কারণে সুষমাকে আর কোনো কটু কথা শুনতে হোক বা তার চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তুলুক। তার ভেতরের আত্মসম্মান এবং সুষমার প্রতি সম্মান তাকে এই ত্যাগের জন্য বাধ্য করেছিল। বাড়ি থেকে বেরোনোর সময় সে একবারও পেছনে ফিরে তাকাল না, কারণ সে জানত একবার তাকালে হয়তো তার পা আর চলবে না। সকালে সুষমা যখন জাগল, বাড়িতে এক অদ্ভুত শূন্যতা অনুভব করল। কমলা যখন জানালো যে অনুপ তার ঘরে নেই, তখন সুষমার ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে দ্রুত অনুপের ঘরের দিকে গেল, কিন্তু সেখানে শুধু খালি বিছানা আর এক না বলা নিস্তব্ধতা পড়েছিল। সেই মুহূর্তে সে অনুভব করল যে অবলম্বন তার জীবনকে নতুন অর্থ দিয়েছিল, সে আজ কিছু না বলেই চলে গেছে। তার চোখ জলে ভরে এলো। সুষমা সারা শহরে তাকে খোঁজার চেষ্টা করল। সে এমন সব জায়গায় খুঁজল যেখানে হয়তো কোনো আশাই ছিল না। স্টেশন, ফুটপাত, সেই সব বন্ধ দোকান, প্রতিটি জায়গায় তার চোখ অনুপকে খুঁজছিল। কিন্তু প্রতিবারই সে হতাশ হল। এই খোঁজাখুঁজির সময় সে আরও গভীরভাবে বুঝতে পারল যে অনুপ তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এটি কেবল কোনো সাহায্য ছিল না, বরং এমন এক বন্ধন ছিল যা তার ভেতরের শূন্যতাকে পূর্ণ করে দিয়েছিল। এরই মধ্যে একটি ঘটনা সব বদলে দিল। কোম্পানিতে হঠাৎ এক বড় সমস্যা দেখা দিল। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, যা কোম্পানির ভবিষ্যতের জন্য জরুরি ছিল, তা ভুল হাতে চলে যাওয়ার উপক্রম হয়েছিল। এই পরিস্থিতি সুষমার কঠোর পরিশ্রম এবং পুরো কোম্পানিকে বিপদে ফেলতে পারত। ঠিক তখনই জানা গেল যে যাবার আগে অনুপ সেই নথিটি সুরক্ষিত করে সঠিক জায়গায় পৌঁছে দিয়ে গেছে। কাউকে কিছু না জানিয়ে, কোনো কৃতিত্বের আশা না করে সে আবারও সুষমাকে রক্ষা করল। এটি জানার পর সুষমার মনে আবেগের জোয়ার বয়ে গেল। সে বুঝতে পারল অনুপের চলে যাওয়া কেবল ত্যাগ ছিল না, বরং আরও একবার তার জীবনকে বাঁচানোর প্রচেষ্টা ছিল। সে অনুভব করল অনুপ যাবার সময়ও তাকে একা ফেলে যায়নি, বরং তার জীবনকে নিরাপদ করে দিয়ে গেছে। এই উপলব্ধি এতটাই গভীর ছিল যে তার চোখের জল আর বাঁধ মানছিল না। সুষমা আবারও তাকে খোঁজার সিদ্ধান্ত নিল, তবে এবার তার মনে শুধু অন্বেষণ ছিল না, ছিল এক দৃঢ় সংকল্প। সে প্রতিটি জায়গা খুঁজল যেখানে অনুপ কখনো গিয়েছিল। অবশেষে শহরের এক কোণে সেই পুরনো প্ল্যাটফর্মের কাছে অনুপকে দেখতে পেল সে। অনুপ আবারও সেই জীবনে ফিরে গিয়েছিল যেখান থেকে সে কিছু সময়ের জন্য বেরিয়ে এসেছিল। অনুপকে আগের মতোই দেখাচ্ছিল, সাধারণ, শান্ত এবং ভেতর থেকে শক্ত, কিন্তু তার চোখে এখন এক অন্যরকম গভীরতা ছিল, যেন সে তার ভেতরের অনুভূতিগুলোকে পুরোপুরি মেনে নিয়েছে। সুষমা যখন তাকে দেখল, তার পা নিজে থেকেই অনুপের দিকে এগিয়ে গেল। সেই মুহূর্তে শব্দের কোনো প্রয়োজন ছিল না, কারণ দুজনের মাঝে যা ছিল তার শব্দের চেয়েও অনেক বেশি গভীর। সুষমা তখন অঝরে কাঁদছিল। সে কেবল অনুপের দিকে তাকিয়েছিল,
যেন তার হারিয়ে যাওয়া কোনো অংশকে ফিরে পেয়েছে। অনুপও তার দিকে তাকিয়েছিল, তবে তার মুখে ছিল সেই একই শান্ত ভাব, যাতে ত্যাগ এবং সন্তোষ উভয়ই মিশেছিল। সেই মুহূর্তে তারা কোনো কথা না বলেই একে অপরকে বুঝে নিল। কিছুদিন পর একটি ছোট মন্দিরে খুব সাধারণ উপায়ে এবং অল্প কিছু মানুষের উপস্থিতিতে সুষমা ও অনুপ তাদের সম্পর্ককে একটি নতুন রূপ দিল। এটি কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল না, ছিল না কোনো লোক দেখানো ভাব। এটি ছিল কেবল দুটি আত্মার মিলন, যারা নিজ নিজ কষ্টের পথ পেরিয়ে একে অপরের আশ্রয়ে পৌঁছেছে। বারাবাকির সেই ছোট মন্দিরে যখন তারা একে অপরকে গ্রহণ করল, সেটি কেবল একটি বিবাহ ছিল না, বরং ছিল মানবতার জয়। সেই জয় যাতে ছিল ত্যাগ, সম্মান এবং সর্বোপরি একটি স্বচ্ছ হৃদয়। সেই মুহূর্তটি দেখে মনে হচ্ছিল যেন খোদ ঈশ্বরও এই দৃশ্য দেখে নীরব হয়ে গেছেন।